রিসেন্টলি ম্যাক্সিমাম স্মার্টফোন কোম্পানিগুলো কিন্তু তাদের ফোনের মধ্যে বিশাল বড় বড় ব্যাটারি ইউজ করতেছে। কেউ 6000 7000, কেউ আবার 15000 mAh ব্যাটারি দিচ্ছে। এবং এই ব্যাটারির দৌড়ে সব থেকে বেশি এগিয়ে আছে হচ্ছে রিয়েলমি বেশ কিছুদিন আগে কিন্তু একটা ফোন আমাদেরকে দেখিয়েছিল যেটার মধ্যে 15000 mAh ব্যাটারি তারা ইউজ করেছে। এবং আমার হাতে আজকে রিয়েলমির 3টা ফোন রয়েছে এবং এটা হচ্ছে রিয়েলমির 15 সিরিজ এবং এই জায়গায় হচ্ছে 15T এটা, যেটা নিয়ে আমরা পরবর্তীতে একটা ডেডিকেটেড রিভিউ করা ট্রাই করবো, যার কারণে এটাকে আমরা সাইডে রাখি। আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে রিয়েলমি 15 এবং এই রিয়েলমি 15 প্রো, এই 3টা ফোনের মধ্যে কিন্তু তারা 7000 mAh করে ব্যাটারি ইউজ করেছে। এই ফোনগুলোতে কি তারা শুধুমাত্র 7000 mAh ব্যাটারি ইউজ করেছে, নাকি এটার মধ্যে পারফরমেন্স, ডিসপ্লে, ক্যামেরা সেসবও ভালো রয়েছে, এই ব্যাপারে আজকের ভিডিওতে জানাবো। যারা হচ্ছে এই মুহূর্তে এসে এই ডিভাইসগুলো কেনার কথা চিন্তা করতেছেন তাদেরকে বলবো যে এই রিভিউটা সম্পূর্ণ দেখার পরই ডিসিশন নেবেন যে আসলে আপনার এই ফোনগুলো কোনটা কেনা উচিত, আপনার কি আসলে 15টাই নেওয়া উচিত নাকি এই 15 প্রোটা নেওয়া উচিত, সেই ব্যাপারেও জানতে পারবেন। এখন আমরা এই 15টাকে একটু সাইডে রাখি, শুরুতে কথা বলি হচ্ছে সবার বড় ভাই এই 15 প্রোকে নিয়ে। এই 15 প্রোটা হাতে নিতে খুবই প্রিমিয়াম লাগে এবং খুবই কমফোর্টেবল লাগে। এর কারণ হচ্ছে এর ব্যাক সাইড থেকে শুরু করে এর যে ফ্রন্ট সাইড রয়েছে সম্পূর্ণটাই কিন্তু কার্ভ, যার কারণে হাতে নিতে খুবই কমফোর্টেবল লাগে এবং হাতে নিতে ভালো প্রিমিয়াম লাগে। এর কারণ হচ্ছে এর ফ্রেমটা সব জায়গায় দেখলাম যে স্পেসিফিকেশনের মধ্যে হচ্ছে অ্যালুমিনিয়াম লেখা, বাট এটা আমার কাছে হাতে নিয়ে মনে হচ্ছে যে এটা প্লাস্টিক ইউজ করা হয়েছে। আমরা সবাই জানি যে অ্যালুমিনিয়াম যদি ইউজ করা হয় ফ্রেমের মধ্যে, তাহলে কিন্তু ফ্রেমের মধ্যে নেটওয়ার্ক ব্যান্ড থাকে বা নেটওয়ার্কের জন্য কাটা যে দাগগুলো দেখতে পান সেগুলো থাকে, বাট এটার মধ্যে এই ধরনের কোনো কিছুই আমরা দেখতে পাচ্ছি না, যার কারণে মনে হচ্ছে যে এটার মধ্যে প্লাস্টিকই ইউজ করা হয়েছে এবং হাতে নিলেও প্লাস্টিকের একটা ফিল দিচ্ছে। এটার ফ্রেমটা প্লাস্টিক হলেও এটার ব্যাক সাইডে কিন্তু গ্লাস ইউজ করা হয়েছে এবং এই গ্লাসের যে ডিজাইনটা রয়েছে সেটা অনেক বেশি সুন্দর লাগে। অনেকে আবার এটাকে মানে টাইলসের মতো বলে, যেটা টাইলসের মতো একটা ডিজাইন। যাই হোক, এটা হচ্ছে যে স্টোন কাট করলে যেরকম একটা ডিজাইন আসে সেরকম একটা ডিজাইন। আশা করি যে ম্যাক্সিমাম মানুষজনের কাছে ভালো লাগবে, বাট ভালো লাগবে না যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এইটার ব্যাক সাইডে কোন ধরনের প্রোটেকশন দেওয়া হয়েছে সেই ব্যাপারে কোনো ধরনের ক্লিয়ার ইনফরমেশন কিন্তু খুঁজে পাওয়া যায়নি, যার কারণে এটা নিয়ে একটু কনফিউশন থেকে যায়। বাট এটা যে ফ্রন্ট সাইড রয়েছে মানে ডিসপ্লের মধ্যে প্রোটেকশন দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস 7i এর, যার কারণে কিন্তু এটা হাত থেকে পড়ে গেলে ভেঙে যাওয়ার চান্স অনেকটাই কম। একটা গ্লাস যতই শক্তপুক্ত হোক, যত ভালো প্রোটেকশনই দেওয়া থাকুক না কেন, সেটা যদি হাত থেকে পড়ে যায় ভেঙে যাওয়ার চান্স কিন্তু অনেক বেশি থাকে, যার কারণে অবশ্যই একটা এক্সট্রা স্ক্রিন প্রোটেক্টর ইউজ করা ট্রাই করবেন। দেন যদি এটা বটমের দিকে তাকান তাহলে প্রথমে এটা সিম ট্রে পেয়ে যাচ্ছেন, যে জায়গায় আপনি শুধুমাত্র ডুয়েল সিম কার্ড ইউজ করতে পারবেন, এক্সটার্নাল মেমোরি ইউজ করার কোনো সুযোগ নাই। অবশ্যই একটা হাইব্রিড সিম কার্ড স্লট দিলেও সেটাও ভালো হতো, কেউ যদি চায় তাহলে একটা সিম অথবা একটা মেমোরি ইউজ করতে পারতো, বাট এই জায়গায় এই ধরনের কোনো সুযোগ থাকছে না, শুধুমাত্র দুইটা সিম আপনি ইউজ করতে পারবেন। এবং তার পাশে হচ্ছে মেইন মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট এবং মেইন স্পিকার গ্রিল। দেন যদি আপনি রাইট সাইডে আসেন তাহলে এই জায়গায় পাওয়ার বাটন এবং ভলিউম রকার রয়েছে এবং এই দুইটা ঠিকঠাক পজিশনেই থাকছে। এবং টপ সাইডে আসলে আপনি এই জায়গায় আয়ার ব্লাস্টার পেয়ে যাবেন, যেটা দিয়ে আপনি ফ্রিজ, এসি, টিভি এই ধরনের যে রিমোট কন্ট্রোল জিনিসগুলো রয়েছে সেগুলোকে কন্ট্রোল করতে পারবেন আপনার ফোন দিয়েই। দেন এই জায়গায় নয়েজ ক্যান্সেলেশন দুইটা মাইক ইউজ করা হচ্ছে, যার কারণে যখন আপনি আউটডোরে প্রচুর পরিমাণে নয়েজি এনভায়রনমেন্টে কথা বলবেন আপনার অপর পাশে খুব ক্লিয়ারলি কথা শুনতে পাবে। এবং এটা দিয়ে আমি কথা বলেও দেখেছি যে একদমই ঠিকঠাকভাবে কিন্তু শোনা যাচ্ছিল, এটা নিয়ে প্যারা খেতে হবে না। এবং এর যে লেফট সাইডে রয়েছে সেটা একদমই ফাঁকা রাখা হয়েছে, এই জায়গায় কিছুই থাকছে না। বাট প্রবলেম যেটা সেটা হচ্ছে এটা ডিসপ্লের নিচের দিকে থাকা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা যে স্লো কিংবা আনলক হয় না, মিস করে, ব্যাপারটা এরকম না, খুবই ফাস্ট ছিল। এখন পর্যন্ত কোনো অবস্থাতেই মিস করতে দেখি নাই, ঠিকঠাকভাবেই কিন্তু আনলক হয়। বাট প্রবলেম হচ্ছে এটার পজিশনের, এটা এত পরিমাণে নিচে ইউজ করা হয়েছে যার কারণে দেখা যাচ্ছে আপনার যে আঙ্গুলটা সেটা বারবার এই জায়গায় যাওয়ার জন্য মনে হচ্ছে যে আঙ্গুলটা ব্যথা হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। লাস্ট 10-12 দিন ধরে এই ডিভাইসটা আমি ইউজ করতেছি, আমি আমার প্রাইমারি ডিভাইস হিসেবে, বাট এখন পর্যন্ত হচ্ছে যে আমি এই জায়গার মধ্যে ঠিকঠাকভাবে রিচ করতে পারতেছি না, এখনো প্রবলেম হচ্ছে। তো এটার পজিশনটা যদি আরেকটু উপরে দেওয়া হতো তাহলে খুব ইজিলি কিন্তু এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা রিচ করা যেত, যেটা নিয়ে প্যারা খাচ্ছিলাম। এটার মধ্যে IP68 এবং 9 এর ওয়াটার এন্ড ডাস্ট রেজিস্ট্যান্ট রয়েছে, যার কারণে কিন্তু আপনি চাইলে পানির নিচে গিয়ে ছবি কিংবা ভিডিও করতে পারবেন। এবং এটার মধ্যে একটা আন্ডার ওয়াটার ভিডিওগ্রাফির মোড রয়েছে, যেটা যখন আপনি চালু করবেন তারপর থেকে আপনি হচ্ছে এর ভলিউম বাটন এবং পাওয়ার বাটনগুলো ইউজ করে আপনি কিন্তু ভিডিও করতে পারবেন। তাহলে আপনাকে আর পানির নিচে গিয়ে টাচ কাজ করবে কিনা বা না করবে সেটা নিয়ে আপনাকে প্যারা খেতে হবে না। এবং যখন আপনি সেই মোড থেকে বের হয়ে আসবেন তখন একটা সাউন্ডের মাধ্যমে এর স্পিকার এবং চার্জিং পোর্টে যে পানিগুলো থাকে সেগুলো কিন্তু বের হয়ে আসে, যে ফিচারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। একটা ফোনের মধ্যে IP69 কিংবা IP68 যেটারই প্রোটেকশন থাকুক না কেন, দেখা যাচ্ছে যে পানি কিন্তু স্পিকারগুলোতে ঢুকে এবং 5-10 মিনিট কিংবা আধা ঘন্টা পানির নিচ থেকে যখন আপনি উঠাবেন সেগুলো স্পিকার কিন্তু ঠিকঠাকভাবে কাজ করে না, সাউন্ডগুলো ফেটে যাচ্ছে, মনে হয় যে স্পিকার নষ্ট হয়ে গেছে, এরকম একটা সিচুয়েশন কিন্তু 30 মিনিটের মতো দেখা যাচ্ছে হয়। বাট এটার মধ্যে যখন আপনি আন্ডার ওয়াটার মোড থেকে এক্সিট করবেন তখন কিন্তু একটা সাউন্ডের মাধ্যমে এই ওয়াটারগুলোকে ক্লিন করে ফেলা হয়। নাও কথা বলা যাক এটার ডিসপ্লে নিয়ে। এই জায়গায় আপনি 6.8 ইঞ্চের একটা OLED ডিসপ্লে পাচ্ছেন, যেটা 1 বিলিয়ন কালার সাপোর্ট করে, তার মানে হচ্ছে এটা একটা 10 বিট প্যানেল এবং এটার মধ্যে 144 হার্জের হাই রিফ্রেশ রেট ইউজ করা আছে। নর্মালি দেখা যায় যে প্রত্যেকটা ফোনের মধ্যে কিন্তু 120 হার্জের রিফ্রেশ রেট দেখে থাকি, বাট এটাতে 144 হার্জ ইউজ করেছে। তার মানে এই না যে 120 হার্জ থেকে এটার মানে স্মুথনেস অনেক বেশি কিংবা প্রত্যেকটা অ্যাপে ঠিকঠাকভাবে কাজ করে। আমি টেস্ট করে দেখেছি যে ম্যাক্সিমাম অ্যাপের মধ্যে দেখা যায় যে 120 হার্জে কাজ করতেছে এবং কিছু কিছু স্পেসিফিক অ্যাপ কিংবা যে সেটিংসগুলো রয়েছে সেগুলোতে
দেখা যায় 144 হার্টজ কাজ করে, কিংবা যখন আপনি গেমিং করবেন এক্সট্রিম গেমিংয়ে গেলে আপনাকে বেটার এফপিএস দিতে কিন্তু এটা হেল্প করবে, যার কারণে 120 এফপিএস থেকে যখন 144 হার্টজ দেওয়া হয় সেটা কিন্তু বেটার পারফর্ম করে গেমিংয়ে গিয়ে। তো সেই জায়গাটার মধ্যে কিন্তু আপনি অবশ্যই ভালো একটা সাপোর্ট পাচ্ছেন। এটার পিক ব্রাইটনেস 6500 নিটস, যার কারণে যখন আপনি ডিরেক্ট সানলাইটে কিংবা আউটডোরে ইউজ করবেন ব্রাইটনেস নিয়ে কোনো অবস্থাতে প্যারা খাওয়া লাগে না। আমি ডিরেক্ট সানলাইটে গতকালকে প্রচুর পরিমাণে ইউজ করেছি। ওভার হিটের কারণে যে ডিসপ্লের ব্রাইটনেস কমে যাওয়ার প্রবলেমটা আমরা স্যামসাংয়ের ফোনে দেখে থাকি, বাট এটার মধ্যে এই ধরনের কোনো প্রবলেম আমি ফেস করি নাই। বাট যখন এটার পিক ব্রাইটনেসটা হিট করে মানে ডিরেক্ট সানলাইটে আপনি ইউজ করবেন, তখন আপনার কাছে ফিল হবে যে ডিসপ্লের কালারটা কেমন জানি ওভার স্যাচুরেটেড হয়ে গেছে, কালারটা ঠিকঠাকভাবে মনে হচ্ছে না, কালার একুরেট মনে হচ্ছে না, এরকম একটু মনে হবে। এর কারণ হচ্ছে ব্রাইটনেসটা অনেক বেশি বাড়িয়ে দেয়, এবং এইটার কারণে আসলে পরবর্তীতে গ্রিন লাইন কিংবা পিঙ্ক লাইন পড়ে যাবে কিনা সেটা আমি ক্লিয়ারলি বলতে পারতেছি না, যেহেতু কালারটাকে নষ্ট করে দিচ্ছিল, কালারটা একটু বেশি ওভার এক্সপোজড হয়ে যাচ্ছিল। আশা করা যায় যে সেই ব্যাপারটা রিয়েলমি সফটওয়্যার আপডেটের মাধ্যমে চাইলে কিন্তু ফিক্সড করতে পারবে। এই 6.8 ইঞ্চি ডিসপ্লেটাতে আপনি গেমিং করেন কিংবা ভিডিও দেখেন অথবা মুভি দেখেন, অন্য লেভেলের একটা এক্সপিরিয়েন্স পাবেন। কারণ হচ্ছে এর ডিসপ্লের চারপাশে চিন বেজেলটা অনেক বেশি ন্যারো ছিল, ফোনটা হাতে নিলে মনে হয় যে একটা ডিসপ্লে হাতে ধরে বসে আছি। তার উপর এটার মধ্যে যে কার্ভ ডিসপ্লেটা ইউজ করা হয়েছে, এই কার্ভ ডিসপ্লের ফলে দেখা যাচ্ছে যে দেখতে অনেক বেশি সুন্দর লাগে, মনে হয় যে ডিসপ্লেটা একটু উপরের দিকে বেশি আসতেছে, এরকম একটা অবস্থা। দেন এটা কার্ভ ডিসপ্লে হওয়ার ফলে দেখলাম যে কোনো অবস্থাতে কোনো মিসটাচ হচ্ছিল না। আমি এতদিন ইউজ করে একবার এটার মধ্যে মিসটাচ দেখি নাই, যার কারণে এই কার্ভ ডিসপ্লে নিয়ে আমি কোনো অবস্থাতেই কমপ্লেন করছি না। বাট এর যে পাঞ্চ হোলটা রয়েছে মানে ক্যামেরা কাটআউটটা, সেটা একটু বড় মনে হচ্ছে। এটা যদি আরেকটু ছোট করা যেত তাহলে আরো বেশি সুন্দর লাগতো। ভিডিও শুরুতেই যেটা বলছিলাম যে এটার মধ্যে বিশাল বড় একটা 7000 mAh এর ব্যাটারি ইউজ করেছে, বাট এই ব্যাটারির পাওয়ারটাকে খাওয়ার মতো তো আরেকটা পাওয়ারফুল জিনিস ভিতরে থাকতে হবে, এবং সেটা হচ্ছে এটার এসএসডি। এবং এটার মধ্যে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 7 Gen 4 যে এসএসডিটা রয়েছে সেটা, এবং এটা 4 ন্যানোমিটারের একটা এসএসডি। যেহেতু ন্যানোমিটার অনেক বেশি কম মানে 4 ন্যানোমিটার, যার কারণে কিন্তু এটার পাওয়ারটা অনেক কম কনজিউম করে, যার কারণে কিন্তু ব্যাটারি ব্যাকআপ অনেক বেশি ভালো হয়ে থাকে এরকম একটা পাওয়ারফুল এসএসডি থেকেও। এটা যে একদম আপনাকে ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স দিবে ব্যাপারটা এরকম না। মিড রেঞ্জের যে ফোনগুলো রয়েছে সেগুলোর মধ্যে একটা স্টেবল এসওসি যদি আপনি খুঁজে থাকেন তাহলে এটা কিন্তু এই জায়গার মধ্যে একদম নাম্বার 1-এ রয়েছে বলতে পারেন। এটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমরা একটু পরেই কথা বলবো, তার আগে এটার পারফরমেন্স নিয়ে কথা বলা যাক। এটাকে যদি আপনি রেগুলার লাইফে ইউজ করেন লাইক ফেসবুক, ইউটিউব এই ধরনের যে অ্যাপগুলো রয়েছে, ম্যাক্সিমাম টাইম কিন্তু আমরা ফোনের মধ্যে এই অ্যাপগুলো ইউজ করে থাকি। এগুলো আপনি একদমই বাটার স্মুথলি ইউজ করতে পারবেন, একবারও ল্যাগ হ্যাং দেখবেন না। বাট এই ফোনটা বুট করার পর থেকে আমি মোটামুটি বিরক্ত এটার ব্লুটুথগুলো নিয়ে। এত দামি একটা ফোন, বাই দ্য ওয়ে এটা তো এখনো দামটাই বলি নাই, এটা 12256 ভেরিয়েন্টটা বাংলাদেশে পাওয়া যাচ্ছে হচ্ছে 59,999 টাকা। তার মানে হচ্ছে 60,000 টাকা দিয়ে 12256 ভেরিয়েন্টটা পাওয়া যাচ্ছে, এবং এটা কিন্তু অফিসিয়াল, যার কারণে কিন্তু অফিসিয়াল ফোনের সাথে যদি আপনি আনঅফিসিয়াল প্রাইস মিলান তাহলে কিন্তু একটু ডিফারেন্স আপনি দেখতে পাবেন। প্রাইস অনুযায়ী যে জিনিসগুলো অফার করতেছে সেগুলো ঠিকঠাক আছে কিনা সেটা নিয়ে আমরা ভিডিও শেষে কথা বলবো। এত দামি একটা ফোনের মধ্যে এত বেশি ব্লুটুথ থাকাটা আমি কোনো অবস্থাতেই মেনে নিতে পারতেছিলাম না, যদিও কিনা ম্যাক্সিমাম ব্লুটুথগুলাই আনইনস্টল করা যায়, যেগুলো আনইনস্টল না করা যায় সেগুলোকে আপনি ডিসেবল করে রাখতে পারবেন। বাট এরকম একটা ফোনের মধ্যে এত বেশি ব্লুটুথ আমি কোনো অবস্থাতেই মানতে পারি নাই। রিয়েলমির একটু এই ব্লুটুথগুলো কমিয়ে রাখা আমার মনে হয় যে এখন সময়ের দাবি, কারণ হচ্ছে প্রত্যেকটা ফোন কোম্পানি এখন একদমই ক্লিন ইউআই একটা এক্সপিরিয়েন্স দিচ্ছে, তো সেই জায়গায় এত ব্লুটুথ আসলে মানে মেনে নেওয়া যায় না। বাট এটার ইউআই নিয়ে যদি কথা বলি, এটার ইউআইটা একদমই স্মুথ ছিল, অনেক বেশি ফিচার প্যাকড এবং স্টেবল একটা ইউআই যদি খুঁজে থাকেন তাহলে কিন্তু রিয়েলমির ইউআইটা আপনি টপ 5 এর মধ্যে পেয়ে যাবেন। তো সেই জায়গায় এটার ইউআই নিয়েও কমপ্লেন করার সুযোগ নাই। রিয়েলমি ক্লেম করছে এটার মধ্যে তারা 3 বছরের মেজর সফটওয়্যার আপডেট দিবে। এটার মধ্যে কিন্তু আউট অফ দ্য বক্স আমরা অ্যান্ড্রয়েড 15 পেয়েছি, তার মানে আপনি 16, 17 এবং 18 পর্যন্ত সফটওয়্যার আপডেট পাবেন। তো সফটওয়্যার আপডেট ঠিকঠাকই রয়েছে, বাট এই সময় এসে প্রত্যেকটা ফোন কোম্পানি 6 বছর 7 বছর যে জায়গায় মেজর সফটওয়্যার আপডেট দিচ্ছে, তো সেই জায়গায় এই দৌড়ে রিয়েলমি অনেকটাই কিন্তু পিছিয়ে আছে। এই সময় এসে অ্যাটলিস্ট রিয়েলমির কিন্তু 4 বছর সফটওয়্যার আপডেট দেওয়া দরকার, যে জায়গায় হচ্ছে অন্য ফোন কোম্পানি অ্যান্ড্রয়েড 16-এ চলে গেছে। তো সেই জায়গায় এটা অ্যান্ড্রয়েড 15 এই মুহূর্তে মার্কেটে আসাটা মানে 1 বছর কিন্তু আরো পিছিয়ে আছে। তো এই ব্যাপারগুলো অবশ্যই রিয়েলমির ফিক্সড করা উচিত। তাছাড়া এটা সফটওয়্যার নিয়ে আমার কোনো অবস্থাতেই কোনো কমপ্লেন নাই। বাট এটার পারফরমেন্সের কথা যদি বলি তাহলে এই 60,000 টাকা প্রাইস অনুযায়ী এটার পারফরমেন্স আমি বলবো না যে একদমই বেস্ট, কারণ আপনি এর থেকে অনেক কম দামে আরো বেশি পাওয়ারফুল এসওসি ওয়ালা স্মার্টফোন কিন্তু পেয়ে যাবেন। কিন্তু সবার তো আর এত পাওয়ারফুল এসওসি দরকার হয় না। দেখা যায় যে টুকটাক গেমিং করেন কিংবা শখের বসে গেমিং করেন, এরকম অনেক লোক আছে, তো তাদের জন্য এটা একদমই বেস্ট। আপনি চাইলে কিন্তু প্রফেশনাল লেভেলের পাওয়ারফুল গেমগুলো খেলতে পারবেন, কোনো অবস্থাতে প্যারা খাবেন না। এটাতে যখন আপনি পাবজি খেলবেন তখন দেখবেন যে 90 FPS কিন্তু খুব ভালোভাবে স্টেবল ধরে রাখতে পারে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এটা 120 FPS পর্যন্ত হিট করতে পারে, বাট আমি ম্যাক্সিমাম টাইম দেখেছি যে এটা কিন্তু 90 FPS পর্যন্তই ছিল। তাছাড়া রেগুলার লাইফে ইউজ করতে গিয়ে আমি কোনো অবস্থাতে প্রবলেম ফেস করি নাই। এটাকে আমরা শুরুতেই Geekbench 6 এ টেস্ট করে দেখেছি, সিঙ্গেল করে 1161 স্কোর করতে পেরেছে এবং মাল্টি করে 3363 স্কোর করতে পেরেছে। হয়তোবা যারা স্কোর দেখে মানে সিপিইউটাকে জাজ করেন তাদের জন্য এই স্কোরগুলো হেল্প করবে, বাট এটা আমি খুব বেশি একটা বিশ্বাস করি না, কারণ হচ্ছে রিয়েল লাইফে আসলে কে কতটুকু ভালোভাবে অপটিমাইজ করতে পারে সেটার উপরে ডিপেন্ড করে আসলে কতটুকু ভালো আউটপুট আমরা পাবো। দেন আমরা এটাকে সিপিইউ থ্রটলিং টেস্ট করি এবং দেখলাম যে 15 মিনিট টেস্টিং দেওয়ার পরেও এটা মোটামুটি ভালোই পারফরমেন্সটা ধরে রাখতে পারে, কোনো অবস্থাতেই পারফরমেন্স যে ড্রপ করে ব্যাপারটা এরকম না। ভাই দো একটা ব্যাপার একটু মেনশন করে
রাখি। এই ফোনটাকে আমি যতই প্রেসার দিচ্ছিলাম দেখছিলাম যে কোনো অবস্থাতে এটা ওভারহিট করতেছিল না। এই ব্যাপারটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এটা দিয়ে আমি লং টাইম গেমিং করেও দেখলাম যে যেই পরিমাণের ওভারহিট হচ্ছিল সেটা একদমই কম ছিল। নাও কথা বলা যাক এটার ক্যামেরা নিয়ে। এই জায়গায় 3টা ক্যামেরা দেখা গেলেও এই জায়গায় আসলে কাজের ক্যামেরা মাত্র 2টা, একটা আলট্রা ওয়াইড লেন্স আর একটা হচ্ছে মেইন লেন্স, এবং 2টা লেন্সই হচ্ছে 50 মেগাপিক্সেলের, এবং এর ফ্রন্ট সাইডে সেলফি ক্যামেরা হিসেবে যেটা থাকছে সেটাও 50 মেগাপিক্সেলের। আপনি যদি এর মেইন লেন্সের ছবিগুলো দেখেন তাহলে দেখবেন যে খুবই শার্প এবং ডিটেল ছবি দিতে পারে, এবং কালারটাও কিন্তু অনেক বেশি স্যাচুরেটেড, যার কারণে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে, একটু বেশি ভিভিড ছবি তুলতেছে, এবং আমার কাছে দেখে পার্সোনালি ছবিগুলো ভালোই লেগেছে। কিন্তু কেমন জানি একটু বেশি ওভার কন্ট্রাস্টি ছবি দিচ্ছিল, যার কারণে যেই ব্ল্যাক এরিয়াগুলো রয়েছে সেটাকে একটু বেশি ব্ল্যাক করে ফেলতেছিল। এই ব্যাপারটা আমার কাছে ভালো লাগে নাই। তাছাড়া এটা ডাইনামিক রেঞ্জও কিন্তু খুবই ভালো ছিল, কোনো অবস্থাতে প্রবলেম আমি ফেস করি নাই। কিন্তু যখন এটা গ্রিন এরিয়া দেখতেছে তখন একটু বেশি গ্রিনটাকে বুস্ট করে ফেলতেছে, যার কারণে ন্যাচারাল ছবির যে ব্যাপারটা সেটা খুঁজে পাচ্ছিলাম না। এবং এই সময় এসে দেখা যায় যে ম্যাক্সিমাম মানুষজন একটু ওভার স্যাচুরেটেড কিংবা কালারফুল ছবিগুলো বেশি পছন্দ করে, একদমই সোশ্যাল মিডিয়া রেডি যে ছবিগুলো বলে ওরকম পিকচার আউটপুটটাই কিন্তু এটা থেকে পাচ্ছিলাম। ম্যাক্সিমাম ফোন কোম্পানি দেখা যায় যে আলট্রা ওয়াইড লেন্সের জায়গায় একটা 8 মেগাপিক্সেলের লেন্স বসায় রাখে, বাট এটাতে 50 মেগাপিক্সেল লেন্স থাকার ফলে কিন্তু খুবই ভালো আউটপুট পাচ্ছিলাম। দেখা যায় যে পিকচারটা অনেক বেশি শার্প এবং ডিটেইল থাকে, এবং ডাইনামিক রেঞ্জও কিন্তু খুবই ভালো রাখতে পারে। ইভেন এর প্রত্যেকটা লেন্স লো লাইটেও খুবই ভালো পারফর্ম করে, বাট যে ব্যাপারটা বললাম যে ওভার কন্ট্রাস্টেড ব্যাপারটা সেটা কিন্তু লো লাইটে গেলেও পাওয়া যায়। আপনি যখন দেখবেন যে ব্ল্যাক এরিয়াগুলো সেগুলো একটু বেশি ব্ল্যাক করে ফেলে কালারটাকে বুস্ট করতে গিয়ে, তো এই ব্যাপারটা আমার কাছে ভালো লাগে না। এটা যদি ন্যাচারাল রাখা যেত তাহলে ঠিকঠাক ছিল, কিন্তু একদমই গুটগুটে অন্ধকারে যখন আপনি ছবি তোলেন তখন আপনি কিছুটা নয়েজ এবং গ্রেন দেখতে পাবেন। এর আলট্রা ওয়াইড লেন্স নিয়ে কমপ্লেন করার মতো সুযোগ নাই, বাট এই দামের একটা ফোনের মধ্যে অবশ্যই আমরা একটা টেলিফোটো লেন্স আশা করে থাকবো, যেরকম 2x অথবা 3x এর একটা টেলিফোটো লেন্স কিন্তু চাইলেই এই জায়গায় বসানো যেত, যেহেতু এটার প্রাইস 60,000 টাকা। তো 60,000 টাকা অনুযায়ী একটা টেলিফোটো লেন্স অবশ্যই আমরা মিসিং এই জায়গায় দেখতে পাচ্ছি। বাট এটা দিয়ে যখন আপনি পোর্ট্রেট ফটোগ্রাফি করবেন তখন কিন্তু 1x এবং 2x এ পোর্ট্রেট ফটোগ্রাফি করতে পারবেন। এর যে মেইন লেন্সটা রয়েছে সেটাকেই ক্রপ করে কিন্তু 2x এ পোর্ট্রেট ফটোগ্রাফিটা করে থাকে। তারপরে এর পোর্ট্রেট ফটোগ্রাফি নিয়ে আমি মোটামুটি ভালোই স্যাটিসফাইড, কারণ হচ্ছে খুবই ক্লিয়ার এবং শার্প ডিটেল ছবি তুলতে পারে, এবং এর যে এইচ ডিটেক্ট রয়েছে সেটাও খুব ভালোভাবেই করতে পারে। এর 2x দিয়ে যখন আপনি পোর্ট্রেট ছবিগুলো তুলবেন সেগুলোতে দেখবেন যে মোটামুটি ভালোই ডিটেল থাকে। এটা ডিজিটাল জুম করলেও এটা ডিটেল কোনো অবস্থাতেই কমে যায় না। যখন আপনি লো লাইটে গিয়েও পোর্ট্রেট তুলবেন সেই পোর্ট্রেটগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, খুবই শার্প এবং ডিটেল ছবি তুলতে পারে। কিন্তু ওভার কন্ট্রাস্টে যে ব্যাপারটা সেটা কিন্তু আপনি পোর্ট্রেট ফটোগ্রাফিতেও দেখতে পারবেন। আপনার চুলের কালারটা যতটুকু ব্ল্যাক তার থেকে অনেক বেশি ব্ল্যাক করে দেয়, কিন্তু আপনার আশেপাশে যদি কোনো ব্ল্যাক এরিয়া থাকে সেটাকে অনেক বেশি ব্ল্যাক করে দেয়, একদমই টোটালি ডার্ক করে দিচ্ছিল। এই ব্যাপারটা আমার কাছে কোনো অবস্থাতে ভালো লাগে না। যদি কিছুটা ন্যাচারাল রাখা যেত তাহলে ভালো হতো। দেন যদি এটা ফ্রন্ট ক্যামেরা সেলফিগুলো দেখেন তাহলে দেখবেন যে খুবই সুন্দর এবং শার্প ডিটেল পিকচার কিন্তু ক্যাপচার করতে পারতেছে। আর 50 মেগাপিক্সেলের ক্যামেরাটা আই থিঙ্ক ম্যাক্সিমাম মানুষজনের কাছে আর ফ্রন্ট ক্যামেরা ভালো লাগবে। এই স্যাম্পলগুলো দেখে হয়তো নিজেরাই একটা আইডিয়া করতে পেরেছেন যে এটা থেকে কেমন লেভেলের আউটপুট পাওয়া যাবে। এটা নিয়ে নতুন করে বলার কিছু নাই। আর প্রত্যেকটা লেন্স যেহেতু 50 মেগাপিক্সেলের, যার কারণে প্রত্যেকটা লেন্স দিয়ে কিন্তু আপনি চাইলে 4K তে ভিডিও রেকর্ড করতে পারবেন। তো চলুন আউটডোরে গিয়ে আর একটা ভিডিও স্যাম্পল দেখি। এটা হচ্ছে Realme 15 Pro এর মেইন ক্যামেরা ভিডিও। এটা মেইন ক্যামেরা দিয়ে 4K 60fps ভিডিও রেকর্ড হচ্ছে, এবং এটা দিয়ে অডিওটা রেকর্ড হচ্ছে। তো আশা করি বুঝতে পারতেছেন যে এটার ভিডিও কোয়ালিটি কেমন হয়। যদি স্টেবিলাইজেশনটা একটু চেক করে দেখায়, এই হচ্ছে এটার স্টেবিলাইজেশন, খুবই স্টেবল ভিডিও করতে পারে। আর অডিওটা কতটুকু ভালোভাবে ক্যাপচার করতে পারে সেটাও আই থিঙ্ক একটা আইডিয়া করতে পারবেন। তো সেই জায়গায় যদি এখন আমরা এটার আলট্রা ওয়াইডে সুইচ করি, এটা হচ্ছে আলট্রা ওয়াইডের 4K 60fps এর ভিডিও। আপনি যদি হাতে রেখে ভিডিও করতে চান তাহলে এরকম একটা ভিডিও পাবেন, এবং এটা দিয়ে ব্লগ টক চাইলে কিন্তু আপনি করতে পারবেন, যেহেতু 4K 60fps এর সাপোর্ট রয়েছে। বাট এটার আলট্রা ওয়াইডের ভিডিও কোয়ালিটির মধ্যে ডিটেইল আমি একটু কম পেয়েছি, এবং লো লাইটে গেলে দেখা যায় যে টুকটাক নয়েজও কিন্তু দেখা যায়। আর এই হচ্ছে ফ্রন্ট ক্যামেরার 4K 60fps এর ভিডিও, এবং এটার ডাইনামিক রেঞ্জটা খুব বেশি একটা আহামরি ভালো মনে হচ্ছে না। দেখেন যে আকাশটা কিন্তু অনেক বেশি ওভার এক্সপোজ করে দিয়েছে, আমার ফেসটাকে ব্রাইট করতে গিয়ে আকাশের কোনো ডিটেইলই কিন্তু থাকতেছে না। তো সেই জায়গায় এটার ভিডিও কোয়ালিটিও ভালো, এনাফ পরিমাণে ডিটেইল রাখতে পারে, এবং স্টেবিলাইজেশনও দেখলাম যে ঠিকঠাকই আছে। বাট ওই যে এক্সপোজারটা ঠিকঠাক মেনটেন করতে পারতেছে না, বা ডাইনামিক রেঞ্জটা আরেকটু বেটার হলে বেশি ভালো হতো। ভিডিও শুরুতে আপনাদেরকে এই ডিভাইসটার কথাই বলেছিলাম, Realme 15। যাদের বাজেট 60,000 টাকা নেই, আপনি একটু কম টাকার মধ্যে এরকম একটা ফোন নিতে যাচ্ছেন লাইক 45,000 টাকা, তাহলে আপনি এটা দেখতে পারেন, কারণ এটার 12256GB ভেরিয়েন্টটা 45,000 টাকায় পাওয়া যাচ্ছে। এবং এইটার মধ্যে এসওসি হিসেবে ইউজ করা হয়েছে MediaTek Dimensity 7300 প্লাস যে 5G এসওসিটা রয়েছে সেটা, এবং যার কারণে কিন্তু এটা থেকে খুবই ভালো পারফরমেন্স পাচ্ছিলাম, কোনো অবস্থাতে প্রবলেম আমি ফেস করি নাই। তার পাশাপাশি এটাতে যে ডিসপ্লে ইউজ করা হচ্ছে, এই ডিসপ্লেটা কিন্তু একদমই ফ্ল্যাট একটা ডিসপ্লে। ডিসপ্লে চারপাশে চিন বেজেলটাও কিন্তু অনেক বেশি ন্যারো ছিল, যার কারণে ডিসপ্লে নিয়ে কমপ্লেন করার সুযোগ নাই। যারা হচ্ছে যে কার্ভ ডিসপ্লে পছন্দ করে না, তারা অনেকে আমার মতো হয়তো বা এই ধরনের ফ্ল্যাট ডিসপ্লেগুলো পছন্দ করে থাকবেন। এই জায়গায় 6.77 ইঞ্চির একটা ডিসপ্লে ইউজ করা হচ্ছে, আর এর মেইন লেন্স হিসেবেও কিন্তু একটা 50 মেগাপিক্সেল ক্যামেরা থাকতেছে, এবং পাশে একটা আলট্রা ওয়াইড লেন্স থাকছে যেটা আবার 8 মেগাপিক্সেল। বাট ফ্রন্ট ক্যামেরা যেটা রয়েছে সেটা কিন্তু আবার 50 মেগাপিক্সেলের, যার কারণে এটা দিয়ে অনেক সুন্দর সুন্দর সেলফি তোলা হচ্ছিল। একদমই যে 15 Pro যেটা রয়েছে সেটার মতো সেলফি আউটপুট কিন্তু এটা থেকে আপনি পাবেন। যেহেতু এই দুইটা ডিভাইসের মধ্যে 7000 mAh করে ব্যাটারি ইউজ করেছে, যার কারণে ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোনো অবস্থাতে প্যারা খাওয়া লাগে নাই। দুইটা ডিভাইস থেকেই 2 দিনেরও বেশি সময় ব্যাটারি ব্যাকআপ পাচ্ছিলাম। আপনি যত হেভি ইউজারই হন না কেন, অনেক বেশি গেমিং করলেও দেখা যাবে যে আপনি অবশ্যই 2 দিন ব্যাটারি ব্যাকআপ
পেয়ে যাবেন। আমি ডিরেক্ট সানলাইটে আউটডোরে ইউজ করেছি, মোবাইল ডাটা ইউজ করেছি, ইনডোরে এসে ওয়াইফাই ইউজ করেছি। এইভাবে একটা প্রাইমারি ডিভাইস ইউজ যেভাবে করতে হয় ঠিক সেইভাবে হেভি ইউজ করেও এই ডিভাইস থেকে আমি 2 দিনেরও বেশি ব্যাটারি ব্যাকআপ পাচ্ছিলাম এবং এটা থেকেও 2 দিন ব্যাটারি ব্যাকআপ পাচ্ছিলাম। কিন্তু এই 15 এর তুলনায় স্লাইটলি বেশি ব্যাটারি ব্যাকআপ দিচ্ছিল হচ্ছে এই 15 প্রোটা, যেটা যদি স্ক্রিন অন টাইম হিসেব করি তাহলে আধা ঘন্টা কিংবা 40 মিনিট ডিফারেন্স হতে পারে, এর থেকে বেশি হওয়ার চান্স নেই। দুইটা থেকে অ্যাভারেজে ভালো ব্যাটারি ব্যাকআপ পাচ্ছিলাম, ব্যাটারি ব্যাকআপ নিয়ে প্যারা নাই। কিন্তু এখন ফাইনালি কথা হচ্ছে যে আপনি আসলে এই দুইটা ডিভাইস কিনবেন কিনা। আপনি যদি অফিসিয়াল মার্কেট থেকে 60,000 এবং 45,000 টাকা দিয়ে কোনো ফোন কিনতে চান তাহলে খুবই স্টেবল পারফরমেন্স, খুবই ভালো ডিসপ্লে, ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো হতে হবে, তাহলে এই দুইটা ডিভাইস অবশ্যই আপনার দেখা উচিত। কারণ এই দুইটা ডিভাইসের ক্যামেরা, ডিসপ্লে সব কিছুই আমার কাছে ওভারঅল ভালোই মনে হয়েছে। বাট এটার মধ্যে যদি একটা টেলিফোটো লেন্স ইউজ করা যেত তাহলে তো একদমই মাখন লেভেলের হয়ে যেত, তাহলে অনেক সুন্দর সুন্দর পোর্ট্রেট ফটোগ্রাফি করা যেত। এই দুইটা ডিভাইস নিয়ে আপনাদের কি মতামত চাইলে ভিডিও নিচে কমেন্ট করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।